পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান AMCA এখনো তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছে। তেজস উৎপাদনেও ইঞ্জিন সংক্রান্ত সমস্যার প্রভাব রয়েছে, আর যার মধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির আন্তর্জাতিক প্রকল্পে যোগ দেওয়ার পথে ভারত সরকার। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট অনুযায়ী ফরাসি নেতৃত্বাধীন ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম বা FCAS কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা করেছে নয়াদিল্লি। আর একই সঙ্গে ব্রিটেন, ইতালি এবং জাপানের গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা CGAP যোগ দেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। FCAS শুধু একটি যুদ্ধ বিমান তৈরির প্রকল্প নয়, AI, উন্নত ড্রোন, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের মতো প্রযুক্তি এর গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তবে ভারতের সামনে বড় প্রশ্ন উঠছে, প্রযুক্তি হস্তান্তর কতটা হবে? দেশে কি এই যুদ্ধ বিমান তৈরির সুযোগ পাবে ভারত? কাগজে কলমে নকশা চূড়ান্ত, কিন্তু তাতে কি বাস্তবে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে পারেনি ভারত। শুধু তাই তো নয়, ইঞ্জিনের অভাবে দেশীয় প্রযুক্তির 4.5 প্রজন্মের লড়াকু জেট তেজসের উৎপাদন খোরাচ্ছে বললেও অত্যুক্তি হয় না। কিন্তু তারই মধ্যে সময়ের দাবি মেনে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পে ঝাঁপাতে চলেছে নয়াদিল্লি। একে গেম চেঞ্জার হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকদের একাংশ। চলতি বছরের 7ই আগস্ট লোকসভায় জমা পড়ে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেটের গবেষণা এবং নির্মাণ প্রকল্পে যোগ দিতে ফরাসি সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন। ওই কর্মসূচির নাম ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম। গোড়ার দিকে এর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে অবশ্য সেখান থেকে সরে এসেছে জার্মানি। এবছরের ফেব্রুয়ারিতে ষষ্ঠ দফার ভারত ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা সংলাপে FCAS কর্মসূচিতে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নয়াদিল্লি। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল AP সিং এবং ফরাসি সশস্ত্র বাহিনী ও সৈনিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভট্রেন। যদিও বৈঠকে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুপক্ষ। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ইতিমধ্যেই আমেরিকা ও চীনের মধ্যে চলছে প্রতিযোগিতা। 2024 সালের ডিসেম্বরের এয়ার শোতে লেজ কাটা কিম্ভূত দর্শন একটি জেটকে প্রথমবার প্রকাশ্যে এনে গোটা বিশ্বকে চমকে দিয়েছে বেজিং। সঙ্গে সঙ্গেই ওই যুদ্ধ বিমানকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে গত বছর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণের বরাদ দেওয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারকে ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট কর্মসূচিতে যোগ দেওয়ার পরামর্শ দেয় প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি। বর্তমানে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরির চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। সেটা 2035 সালের আগে কোনোভাবেই হাতে পাবে না এ দেশের বিমান বাহিনী। কমিটির সদস্যদের দাবি, ততদিনে আমূল বদলে যেতে পারে আকাশ যুদ্ধের কৌশল। আর তাই অ্যামকার পাশাপাশি অবিলম্বে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচিতে যোগ দেওয়ার প্রতিযোগিতার কথা উল্লেখ করে কেন্দ্রকে একটি রিপোর্ট দিয়েছে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি, যেখানে দুটি প্রকল্পের উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ফরাসি নেতৃত্বাধীন ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম বা FCAS, দ্বিতীয়টির নাম গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা GCAP। এর সঙ্গে যুক্ত আছে ব্রিটেন, ইতালি ও জাপান। 2017 সালে FCAS কর্মসূচির ব্যাপারে ব্যক্তিগতভাবে উদ্যোগী হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওই বছরই যৌথ উদ্যোগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণ প্রকল্পের ব্যাপারে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেকেলকে প্রস্তাব দেন তিনি। খবর পেয়ে কয়েক মাসের মাথায় তাতে যোগও দেয় স্পেনও। 2018 সাল বার্লিন এয়ার শোতে এ ব্যাপারে 3 পক্ষের মধ্যে সই হয় চুক্তি। কিন্তু তারপরেও FCAS কর্মসূচি যে খুব বেশি এগিয়েছে এমনটা নয়, কারণ প্রথম থেকেই গবেষণার কাজে মূল বাধা হয়ে দাঁড়ায় ফরাসি ও জার্মান প্রতিরক্ষা সংস্থাগুলির মতপার্থক্য। রাজনৈতিক হস্তক্ষেপ সত্ত্বেও তা মেটানো যায়নি। ফলে একটা সময় বাধ্য হয়ে এর থেকে সরে আসে
বার্লিন। যদিও নাম প্রত্যাহার করেনি স্পেন, তবে এই জটিলতায় ষষ্ঠ প্রজন্মের জেট তৈরির স্বপ্ন যে ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। ফ্রান্সের দিক থেকে অবশ্য আপত্তির নেপথ্যে একাধিক যুক্তি রয়েছে। তাদের অভিযোগ, গোপনে জিক্যাপ প্রকল্পটির সঙ্গে যোগাযোগ রাখছে জার্মানিরা। তাছাড়া শুধুমাত্র বায়ুসেনার জন্য ষষ্ঠ প্রজন্মের জেট তৈরিতে আগ্রহী বার্লিন, কারণ তাদের হাতে নেই কোনো বিমানবাহী রণতরী। অন্যদিকে প্যারিস আবার এক ঢিলে দুই পাখি মারার পক্ষপাতী, অর্থাৎ দু জায়গায় ব্যবহারের কথা মাথায় রেখে FCAS কর্মসূচি এগোতে চাইছে তারা। বর্তমানে FCAS কর্মসূচি চলছে ফরাসি যুদ্ধ বিমান নির্মাণকারী সংস্থা দাসো এভিয়েশনের তত্ত্বাবধানে, যাদের তৈরি রাফাল জেট ব্যবহার করে থাকে ভারতীয় বিমান বাহিনী। এছাড়া বহুজাতিক উড়ান সংস্থা এয়ারবাস এবং স্পেনের প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রো সিস্টেম যুক্ত আছে এই প্রকল্পে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের গবেষণা ও নির্মাণের খরচ নেহাত কম নয়। সূত্রের খবর, অর্থের অভাবে এতে গতি আনতে ব্যর্থ হচ্ছে ম্যাক্রো প্রশাসন। তবে স্বপ্নের FCAS কর্মসূচিতে শুধুমাত্র একটি লড়াকু জেট তৈরি করতে চাইছে না ফ্রান্স। যুদ্ধ পরিস্থিতিতে শত্রুর আকাশের সম্পূর্ণ দখল নেওয়াই এর উদ্দেশ্য। সূত্রের খবর, ছোট বড় বিভিন্ন মাপের ড্রোনকে সঙ্গে নিয়ে উড়বে নতুন প্রজন্মের ওই জেট। এর ককপিটে বসেই রণকৌশল ঠিক করবেন পাইলট। ব্যবহার হবে কৃত্রিম মেধা। এতে আকাশ যুদ্ধ পুরোপুরি পাল্টে যাবে বলেই মনে করা হচ্ছে। ফরাসিদের এহেন FCAS কর্মসূচিতে যোগ দেওয়ার প্রচেষ্টাকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তাদের কথায়, এ ব্যাপারে চূড়ান্ত চুক্তির আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। প্রথমত, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে গবেষণা ও নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্তিতে কি কি সুবিধে পাচ্ছে ভারত। দ্বিতীয়ত, আগামী দিনে ঘরের মাটিতে ওই জেট তৈরির অনুমতি কি আদৌ পাবে নয়াদিল্লি। 2026 সালে 36টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে 59 কোটি টাকার চুক্তি করে কেন্দ্র। 2025 সালে নৌবাহিনীর জন্য আরও 26টি রাফাল জেটের বরাদ দেয় মোদী সরকার। এবছর বিমান বাহিনীর জন্য 114টি রাফাল কেনার অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তারপরেও সংশ্লিষ্ট জেটের সোর্স কোড দিতে নারাজ নির্মাণকারী সংস্থা দাসো। ফলে এতে ব্যবহার করা যাচ্ছে না কোনো দেশীয় ক্ষেপণাস্ত্র। সাবেক সেনাকর্তাদের দাবি, FCAS কর্মসূচিতে যাওয়ার আগে ফ্রান্সের প্রত্যেকটি শর্ত ভালোভাবে বুঝতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রযুক্তি হস্তান্তর। ম্যাক্রো প্রশাসন সেটা দিতে রাজি না হলে দাসো এভিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের গবেষণা এবং নির্মাণ কাজে টাকা ঢেলে কোনো লাভ নেই। এদেশের বিমান বাহিনীর বহরে ওই অস্ত্র আসুক, সেটা নয়াদিল্লিকে নিশ্চিত করতে হবে। যদিও দুটি কারণে প্রতিরক্ষা মন্ত্রকের প্রচেষ্টা ইতিবাচক দিকে মোড় নেওয়ার সম্ভাবনা প্রবল। প্রথমত, প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক মধুর। সেটা FCAS কর্মসূচিতে অন্তর্ভুক্তির চুক্তিতে এক্স ফ্যাক্টর হতে পারে। দ্বিতীয়ত, ফ্রান্স জানে ভারতের কাছে জিক্যাপ প্রকল্পে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। ফলে প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে নমনীয় ভাব না দেখালে দিল্লিকে দলে টানা বেশ কঠিন। স্বাধীনতার পর থেকে ভারতের যুদ্ধ বিমান তৈরি করেছে একটি মাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা, তার নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL। নির্ধারিত সময়ের মধ্যে তেজস লড়াকু জেট সরবরাহ করতে না পারায় বহুবার তাদের কড়া সমালোচনা করেছে বায়ুসেনা। ফলে বেসরকারি উদ্যোগে অ্যামকা তৈরির পক্ষপাতী মোদী সরকার। FCAS কর্মসূচিতে একই রাস্তায় কেন্দ্র যদি হাঁটে, রাজনৈতিক চর্চার মুখে যে পড়তে হবে তাতে কোনো সন্দেহ নেই। জেট ইঞ্জিন নির্মাণে এখনও সাফল্য পায়নি ভারত, আর তাই এ ব্যাপারে ফরাসি সংস্থা সাফরানের সাহায্য নিতে আগ্রহী এদেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। রাফাল যুদ্ধ বিমানের ইঞ্জিন সরবরাহ করে থাকে তারা। পাশাপাশি ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে হ্যামার নামের আকাশ থেকে ভূমির ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনাও রয়েছে নয়াদিল্লির। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি জানিয়েছে, বর্তমানে হাতিয়ার রপ্তানির নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশই হচ্ছে ফ্রান্স।
আন্তর্জাতিক অস্ত্র বাজারের প্রায় 10% রয়েছে তাদের দখলে। সেখানে প্যারিসের সবথেকে গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে রাফাল, কিন্তু 21 শতকে আকাশ যুদ্ধের যাবতীয় অঙ্ককে পাল্টে দিচ্ছে ড্রোন। সেই কারণেই FCAS কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ম্যাক্রো। হাই নিউজ নেটওয়ার্ক।